ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। ৮ মাসে ২৮২ জন সাব রেজিস্ট্রার নিয়ম বহির্ভূতভাবে বদলি করে শতাধিক কোটি টাকা ঘুষ বাণিজ্য করেছে। প্রফেসর ইউনূস যেন দেশ ছেড়ে না পালাতে পারেন। এবার শুধু ডক্টর ইউনূস একা নন, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ অন্তর্বর্তীকালীন সরকারের সময় দায়িত্বে থাকা অন্যান্য উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়ক সহ মোট ৩৭ জনের বিরুদ্ধে নতুন মামলা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্বকালে দেশে বিভিন্ন স্থানে জনতার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, আর সেসব হামলাকারীর সঠিক বিচার না হওয়ায় এবার সেই উপদেষ্টাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে, যার ফলে কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন আসিফ নজরুল সহ অন্যান্য উপদেষ্টা। দেখা গেছে অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন মাজারে হামলা করা হয়েছে, যেখানে মৃত ব্যক্তির লাশ তুলে পুড়িয়ে ফেলা হয়েছে। এই জঘন্যতম ঘটনার সাথে জড়িতদের কোনো বিচার করেনি অন্তর্বর্তী সরকার। এবার ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের অভিযোগে একজন নারী এই নতুন মামলা দায়ের করেছেন। বঙ্গবন্ধু সভা সারা পৃথিবীতে, সারা বাংলাদেশের, সেই বঙ্গবন্ধুর বাড়িটাকে আঘাত কেন করা হলো? এটা হলো আমাদের ৩২ নম্বর বাড়ি, আমাদের আতরগড়। মামলা করেছে আমি ২৭ জনের আসামি করে, এবং অজ্ঞাত দিয়েছি ৩,০০০ থেকে ৫,০০০। এসব উপদেষ্টার মধ্যে আবারও বেশ আলোচনায় রয়েছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, কারণ এই মামলা ছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত আরও কিছু মামলা রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে নিয়ম বহির্ভূতভাবে ২৮২ জন বিচারককে বদলি করেছেন আসিফ নজরুল, এবং এর বিনিময়ে বিশাল অঙ্কের ঘুষ নিয়েছেন। এই ঘুষ সংক্রান্ত অভিযোগের কারণেই কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল এবং তার পিএস শামসুদ্দিন মাসুম এর দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং কমিশনার অনুসন্ধান বরাবর একটি আবেদন করেছি। ৮ মাসে ২৮২ জন সাব রেজিস্ট্রার নিয়ম বহির্ভূতভাবে বদলি করে শতাধিক কোটি টাকা ঘুষ বাণিজ্য করেছে। এছাড়াও অন্তর্বর্তী সরকারের সময়ে দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছিল মাইলস্টোন বিমান দুর্ঘটনা, যাতে ৩৬ জন শিশু প্রাণ হারায়। এই দুর্ঘটনার পেছনে সরকারি মহলকে দায়ী করা হচ্ছে। ঢাকার মতো এত জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণ পরিচালনার অনুমতি দেওয়ার কারণে সেসব উপদেষ্টার বিরুদ্ধে মামলা করেছেন সন্তানহারা শিক্ষার্থীদের বাবা মা। এই মামলায়ও আসামি রয়েছেন আসিফ নজরুল। বিমান যে প্রশিক্ষণপ্রাপ্ত যে বিমানটা, সেখানে ঢাকা সিটিতে একটা জনবহুল বিশেষ করে এলাকা, সেই জনবহুল এলাকায় এবং কিভাবে যুদ্ধ বিশেষ করে প্রশিক্ষণ বিমানটি যাবে এবং কতটুকু উচ্চতায় যেতে পারবে এবং কতটুকু এটা নিয়মকানুন, সেটা সম্পূর্ণভাবে ফলো করা হয়নি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছাড়ার পর থেকেই তাদের দায়িত্বকালে সংঘটিত সব অপকর্মের দায়ভার তাদের নিতে হচ্ছে, যার ফলে একের পর এক তাদের বিরুদ্ধে মামলা দেখা যাচ্ছে। তবে এসব মামলা কতদূর গড়াবে কিংবা তারা কঠোর সাজা পাবেন কিনা, এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা যা বলছেন, চলুন তা দেখে আসি। ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের অপরাধে ডক্টর ইউনূসকে প্রধান আসামি করে আরও অন্তত ২৭ জন, সব মিলে ২৭ জনের বিরুদ্ধে মামলা করা। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ভাঙচুর অগ্নিসংযোগের অভিযোগে এই মামলায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যে দায় মুক্তি অধ্যাদেশ দিয়ে গেছে, তাতে ২০২৪-এর ৩১শে আগস্ট পর্যন্ত তাদের সকল হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজকে আপাতত দায় মুক্তি দিয়ে রাখা হয়েছে। এই মামলাটিতে তাই সুনির্দিষ্টভাবে ২০২৫ সালের ৫ই ফেব্রুয়ারি এসে যে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হলো এবং রীতিমতো এক্সক্যাভেটর বা বুলডোজার এনে বাড়িটি ভাঙা হলো, তারপর সে বাড়িতে আগুন জ্বালানো হলো। ফেসবুক লাইভে বসে প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টেরা বুলডোজার আনার জন্য এবং মানুষকে বাড়ি থেকে বেরিয়ে এসে ওই বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগের জন্য উদ্বুদ্ধ করতে থাকে। তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ, সার্জিস আলম, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, তাসনিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারি, এছাড়াও আছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। এই
ফৌজদারি অপরাধ হচ্ছে এমন ধরনের অপরাধ যে সেই অপরাধ মানে হত্যা, ধর্ষণ, লুটতরাজ, অগ্নিসংযোগ, ভাঙচুর, এগুলো হচ্ছে এ ধরনের ক্ষমতায় হচ্ছে তারেক রহমান সরকার। যেই তারেক রহমান সরকারের দলবল, ছাত্র দল, যুব দল 32 নম্বর দখল নিলাম, ভাইয়া তোমায় কথা দিলাম, এসব স্লোগান দিয়েছেন এবং ওই যে 2024-এর 3রা আগস্ট কে এক দফা ঘোষণা করেছিলেন তা নিয়ে যেমন একেবারে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে নাহিদ ইসলাম থেকে আনু মোহাম্মদ থেকে সলিমুল্লাহ খান সবার মধ্যে কারাকারি চলছে, ঠিক তেমনি ভাবে 32 নম্বর ভাঙায় কে বুলডোজার পাঠিয়েছিল, মানে পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, ইলিয়াস হোসেন ফেসবুক লাইভে আহ্বান জানাচ্ছি মামলা দায়ের করা যেতে পারে। এবং এই যে তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা নামের একজন, যার কোনো পরিচয় পত্রপত্রিকায় আজকে লেখা হয়নি, যেসব পত্রিকায় খবরটা অন্তত ছেপেছে তারাও লেখে নাই, কিংবা গুগল করে বা সাধারণভাবে তার কোনো নাম পরিচয় জানা যাচ্ছে না, এই যে একজন সাধারণ নারী এসে এই মামলাটা করলেন, তার মাধ্যমে প্রমাণিত হলো যে ধানমন্ডি 32 নম্বর ভাঙচুরের বিষয়ে বিচারের যে প্রত্যাশা, সে প্রত্যাশাকে দায় মুক্তি আইন কিংবা সরকারের চাপের মধ্যে রেখে এখন সেই বিচার হতে না দিলেও এই বিচার শেষ পর্যন্ত রাজনৈতিক পালাবদলতে বিচার কাজ শুরু হতে পারলো। এরপর আবার যখন 2001-এ 4 দলীয় জোট সরকার এলো, বিএনপি জামাত জোট সরকার এলো, তারপর আদালতে কিন্তু সেই কাজ আবার স্থবির হয়ে পড়লো। শেষ পর্যন্ত আবারও বঙ্গবন্ধু কন্যাকেই কিন্তু ক্ষমতায় আসতে হলো সেই মামলার বিচার কাজ শেষ করবার জন্য। তার মানে 21 বছর দায় মুক্তি থাকবার পরেও কিন্তু হত্যাকাণ্ডের বিচারের দায় এড়ানো যায় না, ঠিক যে কারণে বাংলাদেশে 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচার করা গেল প্রায় 5 দশক সময়ের পর বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার। কাজেই এসব হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ, বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে লাঠিসোঁটা, হাতুড়ি, দাহ্য পদার্থ সহ মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধানমন্ডি 32-এ অবস্থিত শেখ মুজিবুর রহমানের স্মৃতি জড়িত বাসভবনে দলবদ্ধভাবে আক্রমণ চালায়। ওই দিন রাত আনুমানিক 10টার দিকে তারা ভবনে ঢুকে ভাঙচুর, অগ্নিসংযোগ করে, ঐতিহাসিক নিদর্শন, দলিল, মুক্তিযুদ্ধের দলিল, প্রামাণ্যচিত্র, বই, পুস্তক সহ মূল্যবান সম্পদের ব্যাপক ক্ষতি সাধন ও লুটপাট করে নিয়ে যায় এবং ভবনটিতে আগুন দেয়। 2টো বুলডোজার, এক্সক্যাভেটর, হ্যামার এবং ভারী যন্ত্র এনে রাতভর উক্ত বাড়িটি ভাঙা শুরু করে। পরদিন বিকাল 5টা পর্যন্ত ভবনটি ভেঙে গুড়িয়ে দেয়। এই মামলার অভিযোগে আরো গাড়ি ভর্তি সেনা সদস্যরা যান বটে ওই ভাঙচুর শুরু হওয়ার পরপরই, কিন্তু আমাদের বীর সেনা সদস্যরা সেখানে যখন তাদের বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান শুরু হয়, সাথে সাথে একেবারে ভিডিওতে আছে একরকমের লেজ গুটিয়ে গাড়িতে উঠে তারা আবার নিরাপদ দূরত্বে চলে যান। আর এরপর আর তারা 2 রাত 3 দিনের মধ্যে ওই বাড়ির আশপাশে ঘেঁষবার কোনো সাহসও করেন নাই, প্রয়োজনও বোধ করেন নাই। কেন তারা সাহস করেন নাই, প্রয়োজন বোধ করেন নাই? মানে ঘটনার 2 দিন পর যখন অন্তর্বর্তী সরকার যে প্রতিহত করবে, অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত, তবে সরকারের পক্ষ থেকে একথাও বলা হয় যে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বটে, কিন্তু পলাতক অবস্থায় ভারতে বসে